বাংলাদেশে ধীরে ধীরে সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে। বাংলাদেশে ভারতকে উস্কানি দেওয়ার জন্য অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এরা পাকিস্তান আর্মির সঙ্গে নেগোশিয়েট করেছে। সম্প্রতি 24শে ফেব্রুয়ারি বাংলাদেশে একটা সেনা অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের এয়ারফোর্সের সেনারা সেখানে বিদ্রোহ করেছে, আর তা ধীরে ধীরে বড় আকার নিতে পারে। আর তাতে করে চাপে পড়ে গিয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওকার উজ্জামান। আর তা অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। আর এই অভ্যুত্থান প্রথম স্টেজে নেই, দ্বিতীয় স্টেজ চলছে। ইউনূস পরিচালিত বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়াবহ আকার নিয়েছে ভাবতে পারছেন? 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় রওয়া ক্লাবে 2009 সালে পিলখানা কাণ্ডের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রাখা। হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। এ বিষয়ে ডিফেন্স বিশ্লেষক আরকে শ্রীবাস্তব আজ তাক বাংলার মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এই প্রশ্নটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা অ্যানালিসিসের দিকে যদি তাকাই, যে ওই জায়গাটা এমন কি গুরুত্বপূর্ণ যে চীনের নজর রয়েছে, আমেরিকার নজর রয়েছে, ভারতের ভূমিকাটা তাহলে কি? ভেরি 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 অনেক সুন্দর প্রশ্নটা আপনি করেছেন। ভারতের ভূমিকা কি, ওখানে কি লুকিয়ে আছে? দেখুন, যখন ওখানে একটা ঘাঁটি হয়, যখন ওরা সাবমেরিনের একটা বেস বানায়, তাহলে আপনি কি ভাবছেন এটা একদিনে তৈরি হয়? না, অনেক দিন ধরে। যখন থেকে প্ল্যানিং হচ্ছে, যখন থেকে ওদের ইঞ্জিনিয়ার আসলো, যখন থেকে ওরা বে বানালো, যখন থেকে ওদের সাবমেরিন আসলো, সব তো বোঝা যাচ্ছে, সব তো জিনিস জানা আছে। তাহলে আমরা চুপ কেন আছি? কেন? যে ওরা সভরেন কান্ট্রি তাই জন্যে, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কারণ আছে। কি কারণ আছে জানেন? এটা কারণ হচ্ছে চায়না, চায়না এন্ড চায়না। এখন কোয়াড কি? কোয়াডটা আছে আপনার চায়নাকে চারদিক দিয়ে এটা ওদেরকে রুখে দেওয়া, রাইট? কোয়াড তাই জন্য তৈরি হয়েছে। আর এই যে চায়নার ঘাঁটি যেটা বানিয়েছিল ওরা কক্সবাজারে, ওখান থেকে ওরা মায়ানমার চায়নাজ ইকোনমিক এনার্জি করিডর সিথওয়ে পোর্ট থেকে ওদের যাচ্ছিল। তার মানে ওদের সাবমারিন এখানে পজিশন করেছিল যে মায়ানমারে ওখানে ওদের যে এনার্জি আসবে, ওদের যে ক্রুড অয়েল আসবে চায়নার, এখান থেকে যাবে। যতগুলো জঙ্গি জাহাজ আছে এখান থেকে ওদের সাপ্লাই যাবে, যদি ওরা ওদেরকে সাউথ চায়না সিতে যদি ব্লক করে দেয় আমেরিকা, রাইট? আর ওর মধ্যে চায়নার সঙ্গে একটা বহু জবরদস্ত লড়াই হয়ে উঠেছিল আমাদের বাংলাদেশ। ওদের যতগুলো ইকুইপমেন্ট এনেছিল, ওদের পয়সা দালালি করেছে এরা বাংলাদেশ আর্মির লোক, ওদের পলিসি দালালি করেছে। আর আজকে ওদেরকে পে করতে হয়েছে, বিকজ এই ট্রাম্প আসার পর ট্রাম্প তো বলে দিলেন কি আমরা চায়নাকে ছাড়বো না। তাহলে তাই জন্য আপনি দেখবেন এই ওনার জেনারেল ওয়াকুর জামান চেঞ্জ হয়ে গেলেন বিকজ অফ দ্য ট্রাম্প। উনি জানতে পেরেছেন কি আর চায়নার সঙ্গে দিলে আর এই বিটকয়েন নিয়ে পয়সা নিয়ে আর চায়নার যদি আমরা গুণগান করি, ওরা আমাদেরকে ছাড়বে না, আর উনি ছাড় পাবেন না। ও বাংলাদেশের ইতিহাস আছে, আরবি ইতিহাস আছে, খুবই ভায়োলেন্ট ইতিহাস আছে। আর ওই ভায়োলেন্ট ইতিহাসের ইতিশ্রী হলো আপনার চট্টগ্রামে। এই চট্টগ্রামে ঘটনাটা এরা সব লুকিয়ে কথা বলছে। আজকে ওয়াকুর জামান বিলকুল নার্ভাস আছেন। উনি জানেন ওনার উপরে কোনোদিন হামলা হতে পারে। উনি জানেন যে কোনো দিন বাংলাদেশ আর্মির মধ্যে একটা অভ্যুত্থান হতে পারে। একটা গ্রুপ যেটা প্রো ওয়েস্ট আছে, যারা অ্যান্টি পাকিস্তান, যারা অ্যান্টি চায়না, ওরা আসবে, এটা উনি জানেন। আচ্ছা, এই যে এই বিমান ঘাঁটি, এই যে এয়ারবেস বাংলাদেশের, স্যার এই যে এয়ারবেস কক্সবাজারে, সেখানে কি পাকিস্তানের কোনো ভূমিকা ছিল সেদিনের ঘটনায়? হ্যাঁ, অফকোর্স অফকোর্স অফকোর্স। পাকিস্তানের লোক ওখানে গিয়ে নিজের লোককে রেখেছে। ওরা তো ইউনিফর্মে থাকে না। পাকিস্তান আইএসআই লোক চট্টগ্রাম থেকে যতগুলো জিনিস আপনার পাকিস্তান থেকে ল্যান্ড করছে, যার মধ্যে সামরিক জিনিস আছে, আগে আমাদেরকে বলা হলো এক্সপ্লোসিভ আছে, তার মধ্যে কামানের গোলা বারুদ আছে, এসব ফলস কথা। ওখানে আপনি তো বললেন, আমরা তো আপনাদের চ্যানেলে দেখলাম আমাদের যে ওখানে একটা এক্সপ্লোসিভ জিনিসটা আনা হলো। তাহলে ওদেরকে মনিটর কে করবে? একটা সিক্রেট জিনিস পাকিস্তান থেকে আসছে, সামরিক জিনিস নিয়ে, বম বারুদ। ওখানেই তো আপনার কক্সবাজারেই তো ছিল, যেটা আপনার ওই বাবর জামান যেটি ওখানে মিসাইল বেস রয়েছে, ওখানে মিসাইল বেস রয়েছে। কি ধরনের মিসাইল সেগুলো? রেঞ্জ কত? ইয়েস, ও 400 কিলোমিটার। আজকে আপনি যা দেখছেন, এরা কি করেছে, বাংলাদেশ আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, যত পর্যন্ত এদের ইলেকশন হয়নি, নভেম্বর পর্যন্ত এরা পাকিস্তান আর্মির সঙ্গে নেগোশিয়েট করেছে। এগুলো লুটের চেষ্টা হয়েছিল সেদিন?
হ্যাঁ কি বলছেন? এগুলো কি তাহলে সেখান থেকে সরানোর জন্য লুট করার কোনো চেষ্টা হয়েছিল সেদিন? এটা তো জঙ্গি হামলা আছে, এদেরকে তো এদের মধ্যে অভ্যুত্থান হয়েছে, একটা এয়ারফোর্সের লোক, আমার মনে হয় একটা গ্রুপ অফ দ্য এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্সের লোক, এরা ওখানে বিদ্রোহ করেছে। তাই জন্য জেনারেল ওয়াকারুজ্জামান এখন বলেছেন না সিভিলিয়ান মারা গেছে, সিভিলিয়ান মারা যায়নি, ওদের উপরে অ্যাটাক হয়েছে। আর এদের যা লোক, যারা আর্মি হতে পারে, ওর মধ্যে বাংলাদেশ এয়ারফোর্স হতে পারে, নেভি লোক, কোস্ট গার্ড হতে পারে, তাহলে তো পুলিশের আপনি লোক হতে পারে। বলছেন সেনা অভ্যুত্থানের কথা, তাহলে কি সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে বাংলাদেশ? মিলিটারি কু হতে পারে? অ্যাবসলিউটলি 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 এদের কাছে রাস্তা কি আছে এখন বলুন আপনি? এখন হু ইজ ইন কন্ট্রোল? আর যে তাহলে তো আপনি কন্ট্রোলে আছে বলছেন ও সেদিন কাকে তো তাহলে ধমকি তাহলে দেবে? সেনা আমি কি অভ্যুত্থান হয়ে নিজেকে গেছে। ধমকি দেব? আপনার কথা হ্যাঁ, অনুযায়ী start তাহলে হয়ে তো গেছে সেদিন এটা। সেনা অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে। যদি তাই হয় Absolutely, তাহলে এটা- সেনা এটা প্রধান আমি এইরকম বলেছিলাম একটা first stage, now স্টেটমেন্ট it is the দেবেন second কেন? stage। এই 2 তারিখ 2 ফেব্রুয়ারি পর থেকে, যখন থেকে আওয়ামী লীগের লিডার যখন উনি কল দিলেন বাংলাদেশের জন্য কি আমি কর্মসূচি নিচ্ছি, 5 তারিখে যখন 5 ফেব্রুয়ারিতে যখন ওনার বাড়িতে পড়ানো হলো 32 ধানমন্ডি, তবে থেকে আমরা বুঝতে পারলাম যে ওখানে আস্তে আস্তে, তারপর উনি কি করলেন, উনি ওখানকার যারা পুলিশ লোক আছে, যাদের পরিবারের লোক মারা গেছে, ওদের সঙ্গে কথা বললেন। তখনই আমরা বুঝতে পারলাম যে এই আন্দোলনটা একটু বড় রূপ নিচ্ছে, এই আন্দোলনটা আস্তে স্যার আস্তে স্যার বড় হয়ে একটা যাচ্ছে। প্রশ্ন ওই এখানে, আন্দোলনটা বড় স্যার হয়ে গেল। একটা প্রশ্ন, আপনি বলছেন যেদিন এই যে কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা হয়েছিল সেদিন মিলিটারি বিদ্রোহ ঘোষণা করেছিল, সেটা আপনি বলছেন এই কারণে এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে তারপরে গতকাল সেনাপ্রধান এইরকম একটা স্টেটমেন্ট দেবেন কেন? তিনি তো মনে হচ্ছে রণে ভঙ্গ দিয়েছেন, তিনি আর যুদ্ধক্ষেত্রে যাবার মতন পরিস্থিতি, মানসিক অবস্থা তার নেই। কিন্তু মিলিটারি কু হলে তো সেনাপ্রধানেরই সব থেকে বেশি ক্ষমতা থাকে। আপনি জানেন যখন জেনারেল জিয়াউর রহমান ছিলেন 1975, নভেম্বর 1975 থেকে 81 পর্যন্ত 20 খানা 20 মোর দেন 20 আই উইল সে কু হয়েছিল, ছোট বড় অনেক বড় কু হয়েছিল, কিছু রিপোর্ট হয়েছিল, কিছু রিপোর্ট হয়নি। এইটা যে আপনার হয়েছে, এইটা যে আপনার হয়েছে কক্সবাজারে, এটা আপনার শুরুয়াত। এটা হয়তো কন্ট্রোল করতে পেরেছে, হয়তো কত লোককে মেরেছে, এটা আপনার মিডিয়াতে আসেনি। মিডিয়া লোককে কোন রিয়েল নিউজ এখন বাংলাদেশে আপনি পাবেন না। তাই জন্য তো আপনি, আপনার চ্যানেল এত পপুলার আছে ওখানে, বিকজ আপনারা যা বলছেন সব বলছেন। এখন কক্সবাজারে যারা লোক মারা গেছে, শুধু আপনি একজন বা দুজনের কথা বলছেন, আমাদের যেরকম খবর আছে অনেক লোক মারা গেছে। প্রথমবার আমরা দেখছি তারা কারা? যে তারা কারা? যারা যাদের বাংলাদেশ, মৃত্যু হয়েছে তারা কারা? তারা কি সাধারণ মানুষ নাকি সেনাবাহিনী? এরা বলছে না, না না, ওদের বডি গুলো যেরকম এরা ব্লেম করেছিল শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে, ওরকম এরা বলছে নাকি কত লোককে মারলো? শুধু বলছে দুজন লোক মারা গেছে, কোনো প্রবলেম না, সিভিলিয়ান। নো নো নো, ওখানে আপনার একটা বিদ্রোহ আরম্ভ হয়ে গেছে, একটা ছোটখাটো মানে সিরিজ অফ বিদ্রোহ এটা হবে ওদের আগেন্স্টে। এই জেনারেল ওয়াকারুজ্জামান এর সেম ফেট হবে যেটা জেনারেল জিয়াউর রহমানে হয়েছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।